সুরাজ লাইফস্টাইলে নতুন একটা ব্লগে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করছি। তো আজকে তো বৃহস্পতিবার আর এখন বাজে কটা জানেন? এখন হচ্ছে 11:45। সকাল থেকে ওই যে বলেছি না বৃহস্পতিবার মানে লাফালাফি হবেই। কোনো বৃহস্পতিবার আমি দেখি না যে মানে সুন্দরভাবে অন্যান্য দিনের মতন কাটলো। আর এই কথাটা শুধু আমার নয়, আমি না প্রত্যেকের কাছে এই কমপ্লেনটা শুনি, আমার চেনা জানা পরিচিত সবার মুখে শুনি, ওরে বাবা আজকে বৃহস্পতিবার। হ্যাঁ মানে বলবে না না এখন কথা বলার সময় নেই, এখন দম ফেলার সময় নেই, এরকম করে লাফাতে থাকে। তার উপরে আজকে আবার কি হয়েছে জানেন? যদি বা সকাল থেকে উঠে সামলে নিতাম, এবারে কি বলুন তো, মানে ডাক্তার সাহেব দেখুন অনেক রাত করে সে শোয়। কালকে তো রাত্রি 3টের সময় শুয়েছে, এসে দেখি গোটা ঘর একদম ঘর সোফা সব মানে কাগজপত্র সব ফাইলপত্র সব ছড়ানো। সে তার কাজ করে বসে বসে, দিয়ে তারপরে গিয়ে শুয়েছে। এইবারে অত রাত করে শুলে সে একটু দেরি করে ওঠে, যদি পেশেন্ট থাকে তাহলে ভোর ভোর উঠে চলে যায়, আর না থাকলে সে একটু এই 8:30 9টা এরকম সময় ওঠে। এবার আমি ভোরবেলা উঠি তো কী হবে তাতে? যিশুও ওঠে না, যিশুও রাত জেগে পড়াশোনা ও করে, ওই জন্য সেও ওঠে না। আমার বাড়িতে সবাই একটু মানে লেট লটিভ আর কি। এবার আমি ভোরবেলা উঠে পড়লেই তো আর হলো না, আমি 7টা 7:30টার মধ্যে উঠে পড়ি। এবার আজকে কদিন ধরেই ঘর মুছেছে মাসি, সে একটু তাড়াতাড়ি আসছে, তার নানা সমস্যা থাকে। ও মা মুছে দেবো, আমি আচ্ছা মুছে দাও। এবার সব দিন তো সমান হয় না, না ঘরের মধ্যে সে শুয়ে আছে মশারি খাটানো, তার মধ্যে কি মোছা যায় বলুন? সেও বিরক্তি বোধ করে। আজকে এরকম বেল বেজেছে, তখন বোধহয় ওই রকম 8টা 8:30 এরকম হবে। ডাক্তার সাহেব দেখি অঘোরে ঘুমাচ্ছে। আমি ভাবছি বুঝি ছন্দা দিয়ে এসছে, দরজা খুলতে গিয়ে দেখি মাসি। আমি বলি কী হলো মাসি? না এরকম বৌমা ঘরটা মুছবো, ওর মেয়ের মানে ওর নাতনির কি হাসপাতালে ভর্তি, পরীক্ষা দিতে গেছিলো, সেখানে কি খিঁচ ধরে গেছে না কি বললো, অত ঠিক ভালো করে বুঝলাম না। খিঁচ ধরে গেছে, হাত পা টেনে গেছে, হাসপাতালে ভর্তি, আমি তাড়াতাড়ি করবো। আমি না মাসি ছেড়ে দাও তাহলে, এখন সবাই ঘুমাচ্ছে, ওর মধ্যে এখন আলো জেলে ঢুকে হ্যাঁ ঘর মোছা ওরকম আমার দরকার নেই। ওটা কি মোছা হয় বলুন তো? আর সে ওখানে ঘুমাচ্ছে, তার মধ্যে তুমি কি মুছবে ঘর? আমি বলি না ছেড়ে দাও, লাগবে না। আমি মাসিকে বলেই দিয়েছি তুমি 9টা 9:30টার সময় আসবে, তখন ওরা সবাই উঠে পড়ে, বিছানা টিছানা তোলা হয় এ করে, তখন তুমি আসবে। আমি বলি না ছেড়ে দাও। এবার বলতে তো চলে গেল, তাহলে বৌমা আজকে থাক বলে চলে তো গেল। এবার দেখুন আজকে বৃহস্পতিবার, ঘরটা না মুছলে হয়? ডাক্তার সাহেব বলছে তুমি ঝাঁটিয়ে রেখে দাও, কিন্তু মনটা খুচখুচ করে না? এবার সেই মপ দিয়ে গোটা ঘর মুছলাম। এবার আমাকে অত কাজ করতে দেখে এবার সে এবারে তার কাজকর্ম ছেড়ে দিয়ে সে লাফ দিয়ে পড়ে গেছে। আমাকে দাও, যে কাজটাই করতে যাই খালি বলে আমাকে দাও আমি করে দেবো, আমাকে দাও আমি করে দেবো। এইবার ঝাঁট টাট দিচ্ছি, বলে কি আমি ঘরটা তাহলে টেনে দিচ্ছি, মপ দিয়ে মুছে দিচ্ছি, দাঁড়াও তোমার কষ্ট হবে এই গরমের মধ্যে, হাঁসফাঁস করছি। আমি দেখি আমি যদি এখন ঘর ঝাঁট দিয়ে তারপরে রান্নাঘরের কাজে ঢুকি, ও ঠিক মব নিয়ে মুছতে বসে যাবে। আমি বলি না না কাউকে কিছু করতে হবে না, তোমরা চুপ করো একটুখানি, আমি আমার কাজ ঠিক করে দেবো, আমাকে তো কথা বলিও না। বলে তাড়াতাড়ি তো মুছে দিলাম মপ দিয়ে। বলে কি আমি মুছে দিতে পারতাম, আমি পারতাম, আমি আর কোনো উত্তর করিনি। আমি তোমাকেও সব কাজ করতে হবে কেন? হ্যাঁ আমি অসুস্থ হয়ে পড়লাম, আচ্ছা করে দিলে ঠিক আছে। আমি না না তোমাকেও সব কাজ করতে হবে না, তুমি যাও নিজের কাজে যাও। তারপরে যিশু বেরোলো, সে আবার এলো পুজো চান টান করে বেরিয়েছি যখন, আবার যিশু এলো, এসে আবার সে চুল কাটতে গেল। হ্যাঁ চুল টুল কেটে এসে এবার বলে মা আমি বাইক ধোবো। আচ্ছা ধো। তাকে এবার সেখানে সব জোগাড় যন্ত্র, শ্যাম্পু এনে দাও, অমুক এনে দাও, সেসব জোগাড় যন্ত্র করলাম, করে কোনো রকমে পুজোটা করে উঠলাম। বুঝলেন তো প্রচুর বেলা হয়ে গেছে। রোজই চেষ্টা করি জানেন তো 10টা 10:30টার মধ্যে কোনো রকমে পুজোটা করতে, আমার দম বেরিয়ে যায় জানেন তো। আর এই পুজো করতে করতে 14 বার উঠতে হয়। ও তারপরে দুধ এলো, দুধটা আসার সঙ্গে সঙ্গে দুধটা ফুটাতে হলো, না হলে দুধ পচে যাবে। আজকে প্রচুর কাজ সকাল থেকে করে টোরে এই ভাত আর ডালটা বসিয়ে এসে একটুখানি বসেছি, সেই জন্যে আপনাদের সাথে কথা বলছি আর কি। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ বাইরে নাকি 41 ডিগ্রি তাপমাত্রা জানেন তো, ওই জন্যই এত পরিমাণ গরম লাগছে। আর বাইরে আমরা বেরোই না তো বুঝতে পারি না, ঘরের ভিতরেই হাঁসফাঁস করছি। যারা বাইরে বেরোয় তাদের দেখলে বোঝা যায় কি গরম জানেন। এবার এখানে রান্না করছি, মানে এত কষ্ট হচ্ছে না সে আপনাদের বোঝাতে পারবো না, সে না দমটা আটকে আসছে। আপনাদের বলেছি না আমার এই রান্নাঘরটাতে প্রচণ্ড পরিমাণে গরম হয়, তো সেই মানে
মানে সে কি গরম আপনাদেরকে বোঝাতে পারবো না, সে দম বন্ধ হয়ে যাবে এমন। হ্যাঁ, তো এক্ষুনি ডাক্তার সাহেবকে তাই বলছিলাম যে কেন এত গরম হয় রান্নাঘরটায়। বলছে জানলাটা দূরে তো, আর ওই যে কনজাস্টেড, ওই জন্য এরকম গরম হয়। তো এবার আমার কষ্ট দেখে আমার ছেলে চান করে বেরিয়েছে, বুঝলেন তো, বেরিয়ে এবারে আমার কষ্ট দেখে আমি রান্নাঘরে থাকলে ওরা এখানেই ঘুরঘুর করবে, বুঝলেন তো, অন্য কোথাও ওদের আর কাজের জায়গা থাকে না। তো এসে আমাকে কি একটা বলতে এসেছিল, এসে আমার অবস্থা দেখে ও আর কোনো কথা বলেনি, দৌড়ে গিয়ে এসিটা চালিয়ে দিয়ে এসছে, পাখাও চালিয়ে দিয়েছে হল ঘরের। তার ফলে কি হয়েছে, ঠান্ডাটা মানে এই পর্যন্ত এসছে। আবার নিজের ঘরের এসিটাও চলছে, তার দরজাও খুলে দিয়েছে দিতে। তবে রান্নাঘরটা একটু ঠান্ডা হলো জানেন, দিতে আমি রান্নাটা করতে পারছি। এত কষ্ট হচ্ছে বাপরে। তাহলে এখনই যদি এই অবস্থা, আমি এখন 41, তাতে এই অবস্থা, পরে কি 52 ডিগ্রি হয়ে যাবে নাকি? বলে না 52 ডিগ্রি এখনো পর্যন্ত তো কোনো দিন হয়নি, তাহলে কি হবে দিতে। এই এমনি নিঃশ্বাস ফেললাম জানেন। এবারে ডাক্তার সাহেব সে আজকে আমাদের বিকেলবেলায় না সেই ভারত সেবাশ্রমের স্বামীজিরা আসবেন, এখানে ঠাকুর গুরুদেবের নাম গান করা হবে, তো সেই তার জন্যে ফল মিষ্টি সব নিয়ে এসছে। ওকেই তো আনতে হবে, আর তো কেউ আনার নেই। তা সে ফল মিষ্টি নিয়ে এসছে, আর সঙ্গে ওই আমার যে খাবারগুলো খাই আমি, ছোলা ভাজা ঝুড়ি ভাজা, সেগুলোও নিয়ে এসছে। এবার আজকে পেশেন্ট নেই বলে ও তাড়াতাড়ি চলে এসছে। বলছে আমার অ্যাসিস্ট্যান্টদের বলে এসছি পেশেন্ট কম আছে, চাপ আছে, বলছি চাপ কম আছে, বলছি তোরা চালিয়ে নে, আমি একটু বাড়ি যাই বলে ও তাড়াতাড়ি চলে এসছে গরমে। এবার গরমে অতটা এসছে তো সে মানে মুখটা তো পুরো লাল হয়ে গেছে পুড়ে, আর সে জামা কাপড় চুপচুপ করছে ভিজা। যিশু বলে বাপি তুমি আগে ওগুলো খোলো। এবার সে খুলে দিয়ে সোজা চলে এসছে রান্নাঘরে, এসে মানে আর যিশুর মুখে শুনেছে, আর আমাকে এখানে ওই রকম অবস্থায় দেখে না ও নিজে নার্ভাস হয়ে গেছে জানেন তো, আমার দিকে তাকিয়ে। সে এখন মজার কথা শুনুন, সে নাকি আমার রান্নাঘরের ওই যে জানলাটা আমার আছে না, ওই জানলাটার উপরে ও নাকি আমার জন্য একটা ছোট্ট এসি বসিয়ে দেবে। পিছনে হাত বেঁধে ছেলের সঙ্গে সলা পরামর্শ হচ্ছে, হ্যাঁ। আমাকে বলছে যত আমার কষ্ট হচ্ছে দেখছে, আর বলে না না আমি এখানে একটা এসি বসিয়ে দেবো তোমার। আমি বলি এই দেয়ালটাকে ভাঙো, ভেঙে এই টেবিলটাকে বড় করে সেই রান্নাঘর অব্দি ছড়িয়ে দাও। তখন বলছে, চুপ করে শুনলো। আমি বলি ওইসব ওইখানে যে বালতি সে ড্রাম ট্রাম রাখা আছে, এরকম আলমারি আরও কয়েকটা করে দাও, তার মধ্যে ঢুকিয়ে দেবো, সবাইকেই তো তাই দেখি ওরকম। তখন চুপ করে শুনলো, শুনে তারপর বলে কি এতে যে খরচা হবে তার থেকে তোমাকে একটা ছোট্ট এসি ওখানে বসিয়ে দেবো। আমি এবার ছেলের কাছে চলে গেছি বলতে যে দেখ তোর বাপি এরকম বলছে। তো যিশু হাসছে, বলে তুমি তোমার ল্যাবের এসিটা খারাপ হয়ে গেছে না, তুমি ওইটা আগে ঠিক করো, এখানে কোথায় লাগাবে তুমি এসি? বলে না না তোর মায়ের এত কষ্ট হচ্ছে, সে বেচারি আগুনে তেতে পুড়ে রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে, দেখ তার কষ্টটা তো আগে দেখতে হবে, আমি এখানে রান্নাটা এখানে একটা ছোট্ট এসি লাগিয়ে দেবো। বুঝুন, সেই নিয়ে আমরা এতক্ষণ হাসাহাসি করছিলাম। হ্যাঁ, বলে আমি কলকাতায় যাই, দাঁড়াও ছোট্ট একটা কি এসি পাওয়া যায় দেখি, আমি এখানে লাগিয়ে দেবো তোমাকে। আমি আচ্ছা ঠিক আছে। তো চলুন আর একটুখানি বাকি আছে, আজকে সত্যি সত্যি এক তরকারি বাদ, রান্নাটা করি, করে ডাক্তার সাহেবকে খেতে দিয়ে দিই, হ্যাঁ তারপর অন্য কাজ করবো, একটু বসবো এসিতে। ডাক্তার সাহেবের তো খাওয়া হয়ে গেছে, আপনাদের একবার দেখিয়ে দিই হ্যাঁ কি কি রান্না করেছি। এই যে এখানে হচ্ছে মুসুর ডাল, আর এটা হচ্ছে ডিম ভাজা, এখানে আমারও ডিম ভাজা আজকে, আর এটা কি আছে, ও এই যে লাউ খোসা ভাজা করেছি, আর এখানে হচ্ছে এই যে লাউয়ের তরকারি, এই যে এটা ওদের জন্য লাউয়ের তরকারি, আর এখানে আমার জন্য লাউয়ের তরকারি। এই যে ব্যাস এই আজকে রান্না করেছি। তো ডাক্তার সাহেবের তো খাওয়া হয়ে গেছে এইমাত্র, এবার আমি একটু এসিতে বসি, তারপরে গাটা ঠান্ডা হলে এসে গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নেব।
এইরকম খাবার আগের বারে আসছে কিনা জানি না, আমার বাড়ি একটা অন্যরকম খাবার হতো, সেটা আমরা করতাম, এখন নাতিরা এসে গেছে। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 7:15। এই যে একটু জল খাবো, ওই কী বলে আপনাদের সঙ্গে কথা বলার পর চাটা খেয়ে একটু শুয়েছিলাম, তারপরে না মাথার যন্ত্রণাটা কিছুতেই ছাড়ছিল না। তারপরে যিশু এসে বলে, মা বেরোবে নাকি বাইরে? খালি চ দেখি একটু যাই, একটু দরকারও ছিল, কেনাকাটা করারও ছিল, চ একটু যাই। ডাক্তার সাহেব তো তক্ষুনি আবার বেরিয়ে গেলেন, ওর নার্সিংহোমে কাজ আছে বলে, আর ঘরে ঢোকেনি, আর ওইখান থেকেই মানে বেরিয়ে চলে গেছে আর কি, স্বামীজিদের সঙ্গে দেখা করে ওই উপর থেকেই বেরিয়ে চলে গেছে সোজা। দিয়ে তারপরে মা বেটা একটুখানি বেরিয়েছিলাম, জানেন তো, ওই টুকিটাকি কেনাকাটার ছিল। তো হলে কি হবে, মাঝপথে আবার যিশুকে ফোন করলো নার্সিংহোম থেকে, ওদের ওই ওর আজকে ডিউটি ছিল, তো মাঝপথে ফোন, আমি বলি ফোন ধর আগে, তারপর তো বলে যে এরকম পেশেন্ট এসছে, আসতে হবে। তা আমি বলি যে তুই তাহলে আমাকে বাড়ি ফিরে যাই, চ কালকে আবার আসবো। বলে না, তোমাকে বাজারে ছেড়ে দিয়ে চলো না, তোমার কি কেনাকাটার আছে, তারপরে তোমাকে আবার বাড়িতে নামিয়ে দিয়ে চলে যাবো। আমি বলি সে তো অনেকক্ষণ লাগবে, তুই বাড়ি যাবি, ড্রেস চেঞ্জ করবি, স্টেথো নিবি, তারপর যাবি, তাহলে এক কাজ কর, আমাকে বাজারে ছেড়ে দে, দিয়ে তুই চলে যা। বলে তাই কি? আমি বলি হ্যাঁ তাই। দিয়েও আমাকে বাজারে গলির মুখে ছেড়ে দিয়ে চলে গেছে। আর যিশু একটু পেটাই পরোটা ভালোবাসে খেতে, ওর জন্য একটু পেটাই পরোটা নিয়ে এসেছি। আর এমনি আমার ফল টলগুলো শেষ হয়ে গেছিলো। হ্যাঁ, শশাটা তো আমার লাগে, আমি প্রচুর পরিমাণে শশা খাই। সুগারের রুগীদের বলে শশা নাকি খুব উপকারী, খুব শশা খাই আমি, শশা, মেথি জল, আমি এসব খুব খাই, বুঝলেন তো। তো সেই সব নিয়ে টিয়ে এলাম, আরও টুকিটাকি কাজ টাজ বাকি ছিল, দেখে ঠেকে তারপরে এই বাড়ি এলাম। আমার এই নখটা দেখুন কীরকম হয়ে গেছে, আজ কদিন ধরে না এই যে এই নখটা কি ভয় লাগছে, আঙুল হারানো হয়ে যায়, জানেন তো। নখের এই যে কোনাটা, এই জায়গাটায় না কীরকম একটা কালো মতন হয়ে গেছে, আর কি ব্যথা জানেন তো। ডাক্তার সাহেবকে কাল দেখাচ্ছিলাম, বললো যে গরম জলে বিটাডিন দিয়ে তার মধ্যে ডুবিয়ে রাখো, তাহলে ইনফেকশনটা কেটে যাবে। আমি আবার সেটা তো করেইছি, করতে ব্যথাটা কমেছে, আমি আবার লাল ওষুধ দিয়ে দিয়েছি। এই দেখুন কাজের হাত, আর আমার না সবসময় খুব ভয় করে, আমি ওই জন্য গ্লাভস পরে পরে কাজ করি। এবার সব কাজ তো আর গ্লাভস পরে হয় না, আমার না খুব ভয় করে, জানেন তো, যে আঙুল আড়ানো হয়ে যায়, আমি ভীষণ ভয় পাই ওগুলোতে। কদিন ধরে দেখছি নখের কোনায় এই জায়গাটাতে, যিশু বলে না না কিছু হবে না, নখটা বড় হয়ে যাবে, হয়ে ঠিক হয়ে যাবে, কি জানি কি হবে, জানি না। যাই হোক, চলুন তাহলে এবার ড্রেসটা চেঞ্জ করে একটু গোপালকে শয়ন দিই, দিয়ে তারপরে চাটা খাবো আবার। চলুন, এই যে আমাদের রাতের খাবার, এখানে রুটি, আমার জন্য এই যে একটু উপমা বানালাম, আর এই যে এখানে এই যে ডাল তড়কা বানিয়েছি। ব্যাস, এবার কে কখন খাবে কি খাবে জানি না, আর মিষ্টি তো আছেই। এবার দেখি সবাইকে ডাকি কে কখন খায়। ভেবেছিলাম জানেন যে শরীরটা এত খারাপ লাগছিল সকালবেলা থেকে, তারপরে সারা দুপুর মাথা যন্ত্রণা করছে, এত গরম আজকে,
এখনও নাকি 3 দিন এরকম গরম থাকবে, তারপর নাকি বৃষ্টি হবে। তো যাই হোক, ভেবেছিলাম যে রাতের বেলায় রুটিটা আনতে বলবো জানেন। তারপরে তো বলার আগে, ফোন করার আগেই তো বাড়ি চলে এলো। এসে তা বলছে, আমি বলতে তখন বলছে যে আগে বলতে পারতে ফোনটা করে, কি আমি যখন বেরোলাম তখন বলে দিতে পারতে। আমি যাকগে যাক। তারপরে আমি রান্না করছি, ঠিক চলে এসছে এখানে, পূর্বা কি করছো বলে চলে এসছে। তো আমি হাসছি, বলে কি শোনো আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি কি শুনি না, শোনো আজকে এত গরম, তা তোমার এত কষ্ট হচ্ছে সকালবেলায় থেকে, তুমি এক কাজ করো, আমরা পাউরুটি খেয়ে নেবো। হ্যাঁ, এই তো মুড়ি টুড়ি সব খাওয়া হলো, দুধ খাওয়া হলো, পেট ভার আছে, পাউরুটি খেয়ে নেবো। আমি বলি এই এত গরম, তার মধ্যে যদি রাত্রিবেলায় পাউরুটি খাও অ্যাসিড হয়ে যাবে। না কিছু হবে না, পাউরুটি আর ডাল তো করছো, ঠিক আছে আর কিছু করতে হবে না, রুটি আমি খেয়ে নেবো। আমি বলি আচ্ছা ঠিক আছে, সে আমি দেখছি কি করা যায়। না শোনো না, তোমার করতে হবে না। বলি আরে বাবা, তুমি পাউরুটি খেলেও যিশু তো খাবে না, তার তো রুটি করে দিতে হবে। তখন বলে কি যিশুকে একটু বোঝাও না, বলো যে আজকের দিনটা পাউরুটি খেয়ে নিতে। আমি বলি আচ্ছা ঠিক আছে, তুমি যাও গিয়ে বসো, আমি দেখছি কি করা যায় বলে খাবার করে দিলাম। পাউরুটি খেয়ে রাত কাটাবে, বলুন আমার মতো না কেউ পারবে। তো যাই হোক, চলুন তাহলে, আজকের দিনটা তো ভালোই কাটলো, খুবই আনন্দে কাটলো। যতই কষ্ট হোক, যতই গরম লাগুক, সবার সঙ্গে হইচই করে খুবই ভালো কাটলো। সন্ধ্যার থেকে তো 3 জনে জমিয়ে আড্ডা মারলাম চা খেতে খেতে, খুবই ভালো কাটলো আজকের দিনটা। তো আজকে তাহলে এখানেই রাখলাম, কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।